এভরিওয়ান। আজ 23 ফেব্রুয়ারি 2026 সালের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলের শিরোনামগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, গ্যাস সংকট কাটছে না, আমরা এই আর্টিকেলটি দেখবো আছে। এছাড়া রয়েছে মার্কিন বাজার নিয়ে দুশ্চিন্তা, কৌশলে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ, ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 11টি সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগে প্রজ্ঞাপন জারি শিগগির হবে, এটা আমরা দেখব। এছাড়া অন্তর্বর্তী সরকারের জন্য দায়ী মুক্তি অধ্যাদেশগুলোর বিহিত জরুরি, এই আর্টিকেল দেখব। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে ইরানে আবার শিক্ষার্থীদের বিক্ষোভ, আদালতের রায় কি ট্রাম্পের রাজনীতিকে রক্ষা করবে? এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা পেছালো ভারত, যুক্তরাষ্ট্রের সুবিধার পাল্লা আরও ভারী, আর্টিকেলগুলো দেখব। এবং অর্থ বাণিজ্য পেজে দেখব আমরা ঋণ কমাতে আরও ছাড়, ঋণ পুনঃতফসিল করার জন্য কিন্তু এককালীন 1% টাকা জমা দিলেই ঋণ পুনঃতফসিলকরণ করা যাবে, সেটা আমরা দেখব। এছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় আমানত বেড়েছে 18%, আমরা এজেন্ট ব্যাংকিং কি এগুলোও জানবো। এই আর্টিকেলগুলো দেখার পাশাপাশি সেই রিলেটেড ইনফরমেশনগুলো আমরা জানার চেষ্টা করবো। আমাদের এই পেপার রিভিউয়ের এই উদ্দেশ্য হচ্ছে যাতে যে আর্টিকেলগুলো গুরুত্বপূর্ণ আমাদের লেখনীতে হেল্প করবে, রিটেনে হেল্প করবে, সেগুলো যাতে সেই তথ্যগুলো যাতে আমরা এই আর্টিকেল বা এই পেপার পড়া থেকে জেনে নিতে পারি। চলুন শুরু করা যাক। ওকে, সবার প্রথমে যে আর্টিকেলটি আমাদের এখানে রয়েছে যে গ্যাস সংকট কাটছে না, আমরা দেখে নিই যে নতুন সরকারের জন্য সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে গ্যাস সংকটের এই যুগে। যে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানির নতুন অবকাঠামো তৈরি, দুর্নীতি এবং গ্যাস চুরির রোধ এবং দাম নিয়ন্ত্রণে রাখা, এগুলো কিন্তু নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি হয়েছে যে বাসাবাড়ির গ্যাসের দাম বাড়েনি, শিল্পে নতুন সংযোগে দাম বাড়ানো হয় 33%, দেশে উৎপাদন বাড়াতে জোর, বিগত সরকার দেনা পরিশোধ করেছেন এবং গ্যাস সংকট কাটেনি। এটি নেওয়া হয়েছে যে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে। এবার আমরা মূল আর্টিকেলে চলে যাই। আচ্ছা, এখানে মতামিম জ্বালানি খাত বিশেষজ্ঞ, তিনি বলেছেন মধ্য দীর্ঘমেয়াদী সরবরাহ বাড়াতে গ্যাস অনুসন্ধান, মজুদ ব্যবস্থাপনা এবং জ্বালানি সাশ্রয় ও আমদানির অবকাঠামো তৈরি করা দরকার। তো মধ্য দীর্ঘমেয়াদী মেয়াদে সরবরাহ বাড়াতে তিনি পরামর্শ দিয়েছেন গ্যাস অনুসন্ধান চালাতে হবে, মজুদ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ করতে হবে বা মজুদ ব্যবস্থাপনা প্রণয়ন করতে হবে, জ্বালানি সাশ্রয় এবং আমদানির অবকাঠামো তৈরি করতে হবে। এছাড়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি কি সরবরাহ বাড়ানো আছে, না বাড়লে মানুষের ভোগান্তি যাবে না। ওকে, আবার শিল্প খাতে গ্যাস না পেলে বিনিয়োগ এবং কর্মসংস্থানে কিন্তু বাধা তৈরি হবে। আচ্ছা, এখন আমাদের যে অর্থনীতি সেটা কিন্তু $450 বিলিয়ন, যেটি 2034 সালের মধ্যে 1000 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন উন্নতি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। আচ্ছা, আমরা এটা দেখি যে বর্তমান গ্যাস সংকটের যে অবস্থা সেটা আমরা দেখি এখন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বর্তমানে সরবরাহ করা হয় 265 কোটি ঘনফুট গ্যাস। আচ্ছা, ফলে ঘাটতি থাকছে কত? 115 কোটি ঘনফুট। যে সরবরাহ করা হচ্ছে 265 কোটি ঘনফুট, ঘাটতি থাকছে 115 কোটি ঘনফুট। এখন পেট্রোবাংলার সূত্র জানাচ্ছে আমাদের যে দেশে গ্যাসের 11% গৃহস্থালির রান্না কাজে ব্যবহার করা হয়। দেশে গ্যাসের 11% কোথায় ব্যবহার করা হয়? রান্নার কাজে। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ খাতে 41% বিদ্যুৎ খাতে, শিল্পে যায় 34%, সারে 6%, সিএনজি খাতে 5% ও চা খাতে 1%। আমাদের যে গ্যাস, সেই গ্যাসের সবচেয়ে বেশি যায় কিন্তু বিদ্যুৎ খাতে, 41% দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। তারপর দ্বিতীয় সর্বোচ্চ খাত যেখানে গ্যাস প্রয়োজন হয় সেটি হচ্ছে শিল্প, সেখানে 36%।
আচ্ছা, এখানে আরও বলা হচ্ছে এখানে আরও বলা হচ্ছে কি জ্বালানি বিভাগের তথ্য। আচ্ছা, বলছে দেশে মোট গ্যাস ক্ষেত্র কয়টি? 29টি। দেশে মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। আচ্ছা, এতে উৎপাদনযোগ্য মজুদ রয়েছে কি 29.7 TCF, যেটি 29.74 TCF বা লাখ কোটি ঘনফুট, যে 29.7 TCF আমরা মনে রাখবো। আচ্ছা, গত বছরের জুন পর্যন্ত উৎপাদিত হয়েছে কত? 21.78 TCF। আমাদের মজুদ রয়েছে 29.74 TCF, আর উৎপাদন করা হয়েছে এ পর্যন্ত উৎপাদন করা হয়েছে 21.78 TCF। তাহলে কিন্তু আর মজুদ রয়েছে আমাদের কত? 7.96 TCF। এখন আমরা যদি এই 7.96 TCF ব্যবহার করতে চাই, তাহলে আমরা আগামী 7-8 বছর পর্যন্ত এটি ব্যবহার করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ তথ্য যে 29.7 TCF এর মধ্যে আমরা 21.78 TCF উৎপাদন করেছি। আমাদের বাকি রয়েছে 7.9 TCF। এটি দিয়ে আগামী 7-8 বছর চলবে। আচ্ছা, দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে কিন্তু হবিগঞ্জের বিবিআনা, সেটা মজুদও শেষের দিকে। এখন দেশীয় উৎপাদন বাড়াতে দরকার নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং কূপ খনন। আচ্ছা, আমাদের অনুসন্ধান এবং উৎপাদন পিছিয়ে। আমরা দেখি যে সমুদ্রসীমা বিজয়ের 14 বছর পরেও কিন্তু বঙ্গোপসাগরে তেল গ্যাস আবিষ্কার করা যায়নি। সমুদ্রসীমা বিজয়ের যে 14 বছর পরেও বঙ্গোপসাগরে তেল গ্যাস আবিষ্কার করা আমাদের সম্ভব হয়নি বিভিন্ন কারণে। আমাদের চেষ্টা করতে হবে সেগুলো কি আবিষ্কার করা এবং প্রয়োজনীয় যে মজুদ গ্যাস রয়েছে সেগুলো উৎপাদন করা। ওকে, এখানে আরও বলা হচ্ছে বিশেষ করে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলছেন কি যে কূপ খনন বাড়ানো হচ্ছে। এবছর 25টি কূপ খনন করা হবে। এলএনজি আমদানিতে নতুন একটি ভাসমান টার্মিনাল নির্মাণে কয়েকটি কোম্পানির প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এখন বিএনপির ইশতেহারে কিছু কথা রয়েছে, যে বিএনপির ইশতেহারে গ্যাস নিয়ে যে 3টি অঙ্গীকার রয়েছে সেগুলো আমরা দেখি। যে ভূতাত্ত্বিক জরিপ এবং কূপ খননে বাপেক্সকে শক্তিশালী করে স্থল ও সমুদ্র ভিত্তিক গ্যাস অনুসন্ধান কি করতে হবে? জোরদার করা হবে এবং সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছ প্রযুক্তি নির্ভর কাঠামো নিশ্চিত করা হবে। 2, বলা হচ্ছে যে জ্বালানির দাম সাশ্রয়ী ও স্বচ্ছ রাখতে ট্যারিফ নির্ধারণ ব্যবস্থার কার্যকারিতা জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়া চালু হবে। আর 3 নম্বরে বলা হচ্ছে যে গৃহস্থালী ও শিল্প খাতে গ্যাসের যে ন্যায্য ও নিরবিচ্ছিন্ন সাশ্রয়ী সরবরাহ তা নিশ্চিত করতে বিতরণ কাঠামো ও মূল্যনীতি পর্যালোচনা করা হবে। এখন এখানে আমরা 4টি চ্যালেঞ্জের কথা দেখি। বিশ্লেষকরা বলছেন যে চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি বা বিএনপি সরকার ফেস করবেন, সেটা কী হতে পারে? যে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানি নতুন অবকাঠামো তৈরি, তৃতীয়ত দুর্নীতি ও গ্যাস চুরি রোধে অপচয় কমানো এবং চতুর্থত দাম নিয়ন্ত্রণে রাখা। আচ্ছা, এক্ষেত্রে করণীয় কি করা যেতে পারে? এক্ষেত্রে গ্যাস অনুসন্ধান করতে হবে, মজুদ ব্যবস্থাপনা করতে হবে, জ্বালানি সাশ্রয় করতে হবে এবং আমদানি অবকাঠামো তৈরি করতে হবে। এটা কিন্তু আমাদের এই গ্যাস সংকট মোকাবেলার জন্য আমাদের নতুন সরকার বা আমাদের জন্য করণীয়। গ্যাস অনুসন্ধান করতে হবে, মজুদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, জ্বালানি সাশ্রয় করতে হবে এবং আমদানি অবকাঠামো তৈরি করতে হবে। আর্টিকেলটি আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, দ্বিতীয় যে আর্টিকেলটি দেখব সেটি সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ। আমরা দেখি যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সহ দেশের 11টি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগে প্রজ্ঞাপন জারি শিগগির। আচ্ছা, আমাদের দেশে কিন্তু সিটি কর্পোরেশন রয়েছে কয়টি? 12টি। আমরা সিটি কর্পোরেশন সম্বন্ধে একটু জেনে আসি। আচ্ছা, আমাদের সিটি কর্পোরেশন রয়েছে মোট 12টি। সর্বপ্রথম যে সিটি কর্পোরেশন সেটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। এখানে জেনে রাখা ভালো যে ঢাকা সিটি কর্পোরেশন 1978 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 2011 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভক্ত হয়ে যায় এবং সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যেটা 2018 সালে
প্রতিষ্ঠিত হয়। তো মোট সিটি কর্পোরেশন কিন্তু আমাদের 12টি। নামগুলো একবার দেখি, যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী সিটি, চট্টগ্রাম সিটি, সিলেট সিটি, বরিশাল সিটি, খুলনা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, রংপুর এবং ময়মনসিংহ। সর্বপ্রথম হচ্ছে ঢাকা, যা 1978 সালে প্রতিষ্ঠিত হয়, পরে 2011 সালে ভাগ হয়ে যায়, এবং সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যা 2018 সালে প্রতিষ্ঠিত হয়। এখন সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি প্রথম আলোকে বলেছেন, দলীয় প্রশাসক নিয়োগ হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক, তবে এর মাধ্যমে দলীয় ব্যক্তিদের সুযোগ সুবিধা ও ফায়দা লুটের রাজনীতি শুরু হয়। তাহলে সিটি কর্পোরেশনে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের যে বিধানটি বা রাজনৈতিক প্রশাসক, সেটিকে আপনি কী চোখে দেখছেন বা আপনি সেটা নিয়ে কী ভাবছেন, সেটি অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এবার আমরা দেখব যে মার্কিন বাজার নিয়ে দুশ্চিন্তা এবং কৌশলে এগোনোর পরামর্শ। এখানে গুরুত্বপূর্ণ কিছু পাইনি, চলুন পৃষ্ঠা 2-4 নম্বর কলামে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সর্বশেষ কিন্তু ঘোষণা করা হয়েছে 15% শুল্ক। নতুন এই শুল্ক 24শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। আচ্ছা, যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় বাজার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এছাড়া কৌশলে এগোতে হবে বাংলাদেশকে। আমরা এই কৌশলগুলো দেখার চেষ্টা করি যে কী বলেছেন উনি। সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আপাতত অনিশ্চয়তা থাকবেই। পাল্টা শুল্ক বাতিল হলেও ট্রাম্পের প্রশাসন চাইবে বাণিজ্য চুক্তির প্রতি সম্মান করবে বাংলাদেশ। এটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের চিন্তা ভাবনা। মালয়েশিয়া, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ যেসব দেশ চুক্তি করেছে তারা কিন্তু চুপচাপ আছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটি নিয়ে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। যে অন্যান্য দেশ, যে মালয়েশিয়া, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, এসব দেশ কি করেছে, চুক্তি করেছে, তারা কিন্তু কি করছে, তারা চুপচাপ আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটি নিয়ে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, মতামত পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে দায় মুক্তি অধ্যাদেশগুলোর বিহিত জরুরি। এই আর্টিকেলটা আপনি পড়ে নেবেন। আমি গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো আমরা দেখি। আচ্ছা, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান কত তারিখে? 17ই ফেব্রুয়ারিতে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, তার 5 দিন পর বা 4 দিন পর 17ই ফেব্রুয়ারি তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এখন এখানে কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে কেবল জরুরি অবস্থায়, সেটা হচ্ছে সংবিধানের 93-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন। আচ্ছা, এখানে কিছু কথা রয়েছে যে দেওয়ানি এবং ফৌজদারি মামলা, এগুলো আমরা দেখব। দেওয়ানি এবং ফৌজদারি মামলা কি সেটা আমরা দেখব, দেখে আসি। দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা, যেটাকে দেওয়ানিকে বলা হয় ইংরেজিতে সিভিল এবং ফৌজদারিকে বলা হয় ক্রিমিনাল। যে বিষয়বস্তু কি, যে অধিকার, স্থাবর অস্থাবর সম্পত্তি, চুক্তি ভঙ্গ বা ব্যক্তিগত বিরোধ, এগুলো হচ্ছে দেওয়ানি মামলা। আর সমাজ বা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, যেমন চুরি, খুন, মারামারি, ধর্ষণ, এগুলো কি সমাজ বা রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজ বা কোনো ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, এগুলো হচ্ছে ফৌজদারি মামলা হয়ে যাবে। উদ্দেশ্য কি? দেওয়ানি মামলার উদ্দেশ্য হচ্ছে হারানো অধিকার ফিরে পাওয়া বা ক্ষতিপূরণ আদায় করা। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে যে অপরাধীকে কী করবে, শাস্তি প্রদান করবে, সমাজের শৃঙ্খলা বজায় রাখা। এখন দেওয়ানি মামলার যে পক্ষ, এখানে বাদী বনাম বিবাদী, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু বাদী বা বিবাদী হতে পারে। আর দেওয়ানি মামলায় বা ফৌজদারি মামলাতে রাষ্ট্রপক্ষ বনাম আসামি থাকবে, যে সরকার মামলা পরিচালনা করে, রাষ্ট্রপক্ষ বনাম আসামি।
এখন দেওয়ানি মামলার যে আইন, প্রধান আইন কি? দেওয়ানি কার্যবিধি বা সিপিসি 1908 এবং সাক্ষ্য আইন দ্বারা পরিচালিত হয়। দেওয়ানি কার্যবিধি সিপিসি 1908, আর ফৌজদারি সেটা হচ্ছে প্রধানত দ্বন্দ্ববিধি বা পেনাল কোড 1860 এবং ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 1898 দ্বারা পরিচালিত। পেনাল কোড কত? 1860 এবং ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 1898 দ্বারা পরিচালিত। ফলাফল কি হতে পারে? যে দেওয়ানি মামলায় ডিগ্রি প্রদান, ক্ষতিপূরণ বা নিষেধাজ্ঞা থাকবে, আর ফৌজদারি মামলাতে কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডিত থাকবে। তো এবার আর্টিকেলের বাকি অংশ দেখি। আচ্ছা, এখানে বিশ্ব শান্তি সূচক এবং দুর্নীতি সূচকে বাংলাদেশের অবনতি অন্তর্বর্তী সরকারের দায় কি না সেটা নিয়ে কথা বলা হচ্ছে বা সেখানে প্রশ্ন করা হচ্ছে। এখন দেখি যে বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত। যে 2024 সালে বাংলাদেশের অবস্থান কত ছিল? 90। 2025 সালে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাংলাদেশের শান্তি সূচকের অবস্থান অনেক নিচে নেমে যায়, 123তম হয়। তো 24 সালে 90তম শান্তি সূচকে আমাদের অবস্থান ছিল, 2025 সালে তা হয়ে দাঁড়ায় 123তম। এর পরবর্তীতে বলা হচ্ছে যে দুর্নীতি সূচকে বাংলাদেশের অবনতি। তো দুর্নীতি সূচকে বাংলাদেশের অবনতি দেখি যে অবনতি অবশ্যই হয়েছে। 2024 সালে কিন্তু শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে আমাদের অবস্থান ছিল 14তম। ওকে, সেটা 2025 সালে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান হয় 13তম, অর্থাৎ এক ধাপ আমরা এগিয়ে যাই, এক ধাপ আমরা বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকাতে অন্তর্ভুক্ত হই। এটা কিন্তু সব রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, দেশের মধ্যে আইন শৃঙ্খলা ভঙ্গ, অনেক কিছু উপাদানের উপর ভিত্তি করে কিন্তু এই সূচকগুলো নির্ধারণ করা হয়ে থাকে। আপনি এটি পড়ে নিতে পারেন, গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আচ্ছা, এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখে নেই। হার্ব শঙ্কি লিখেছেন যে রাষ্ট্রীয় টেলিভিশনকে মেনে চলতে হয় তিনটি মূল বিষয়: কি? শিক্ষা, 2 তথ্য, আর 3 নম্বর হচ্ছে বিনোদন। শিক্ষা, তথ্য এবং বিনোদন। কিন্তু এই শিক্ষা, তথ্য এবং বিনোদন প্রচারের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অশ্লীল বাক্য, অশ্লীল শব্দ বা অশ্লীল বা অনৈতিক কোনো উপস্থাপনা কিন্তু নিষ্প্রয়োজন। উনি সেগুলো যাতে কেউ প্রয়োগ না করে সেটার আহ্বান জানিয়েছেন। আচ্ছা, পাশাপাশি এখানে বলছেন যে আমাদের সবচেয়ে বড় শত্রু কি? দারিদ্র, ক্ষুধা, চাঁদাবাজি, অশিক্ষা এবং চিকিৎসা। চিকিৎসা বলতে চিকিৎসার অভাব, এগুলো হচ্ছে আমাদের প্রধান সবচেয়ে বড় শত্রু। এছাড়া আরও বলা হচ্ছে যে আমাদের এই ক্রান্তিকালে প্রয়োজন, তিনি বলছেন আমাদের ক্রান্তিকালে প্রয়োজন ন্যায় এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। তো সংকটকালে আমাদের কি প্রয়োজন? ন্যায় এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। পাশাপাশি সমাজের সর্বস্তরের জবাবদিহি, স্বচ্ছতা এবং ভারসাম্য নিশ্চিত করা কিন্তু জরুরি। জবাবদিহি, স্বচ্ছতা এবং ভারসাম্য নিশ্চিত করাও জরুরি। ওকে, চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, আন্তর্জাতিক পেজের এই আর্টিকেলগুলো দেখি যে ইরানে আবার শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়ে গেছে। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকারী নেতা হিসেবে উল্লেখ করে স্লোগান দিতেও কিন্তু দেখা যায়। এখানে বলা হচ্ছে যে ইরান তাদের সমৃদ্ধকারী ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি, তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার অধীনে। ওকে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার অধীনে তারা এই কাজটি করতে রাজি। পাশাপাশি বলা হচ্ছে যে পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে সেখানে কয়েকদিনের মধ্যে মজুদ কমানোর প্রস্তাব দেবে ইরান। আর সেখানে আবার আদালতের রায় কি ট্রাম্পের রাজনীতিতে রক্ষা করবে কিনা সেটার বিশ্লেষণ রয়েছে, সিএনএনের বিশ্লেষণ আপনি দেখে নিতে পারেন। আর সেখানে বলা হচ্ছে যে 62% আমেরিকান কিন্তু শুল্ক নীতিতে ট্রাম্পের ওপর কি অসন্তুষ্ট। ওকে, আর সেখানে বলা হচ্ছে যে ট্রাম্প যদি বড় আকারে শুল্ক আরোপের চেষ্টা চালিয়ে যান তবে তিনি সম্ভবত রাজনৈতিক ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন। আপনারা এটি দেখে নিতে পারেন। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনা কিন্তু পেছালো ভারত। এখানে বলা হচ্ছে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের কিছু পণ্যের উপর 25% শাস্তিমূলক
শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। এখন চুক্তির শর্ত অনুযায়ী ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে 18% করার কথা ছিল। বিপরীতে ভারত আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে $50,000 কোটি মূল্যের পণ্য কিনতে রাজি হয়েছিল। এখন এসব পণ্যের মধ্যে জ্বালানি, উড়োজাহাজ ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু এবং প্রযুক্তি পণ্য অন্তর্ভুক্ত ছিল। তো আমেরিকা বা ওয়াশিংটন কিন্তু এখন প্রত্যেকটা দেশের সাথে এই ধরনের চুক্তি করছে। শাস্তিমূলক শুল্ক আরোপ করার মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তাদের যে পণ্যগুলো, তাদের যে পণ্য যেমন জ্বালানি, উড়োজাহাজ, যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, এগুলো তাদের দেশ থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে। চলুন পরবর্তী আর্টিকেলে। ওকে, অর্থ বাণিজ্যের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। যে যুক্তরাষ্ট্রের সুবিধার পাল্লা আরও ভারী হয়েছে আমরা দেখি। তো বাংলাদেশকে কিন্তু যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্যের উপর কী করতে হবে? শুল্ক ছাড় দিতে হবে। আর বাংলাদেশের 1,638টি পণ্যের উপর কি শুল্ক ছাড় দেবে যুক্তরাষ্ট্র। ওকে, এখন এখানে বলা হচ্ছে যে শুল্ক কমানো বা বাতিল করা হলে বাংলাদেশের রাজস্ব আয় কমতে পারে কি 419 কোটি টাকা। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারকে রাজস্ব ছাড় দিতে হতো কি $1,25,000 বা প্রায় 1.5 কোটি টাকা। কিন্তু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ নেমে আসবে $1,00,000 বা 1,23,00,000 টাকায়। এখন বাণিজ্য চুক্তির দেখেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্য সুবিধা পাওয়ার কথা সেগুলো রপ্তানি কিন্তু খুবই সীমিত। ফলে চুক্তি কার্যকর হলে বাণিজ্য ভারসাম্য সুবিধার পাল্লা তুলনামূলকভাবে আরও বেশি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্যের সুবিধা পাওয়ার কথা সেগুলো রপ্তানি খুবই সীমিত। ফলে চুক্তি কার্যকর হলে বাণিজ্য ভারসাম্যে সুবিধার পাল্লা তুলনামূলকভাবে আরও বেশি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। এখন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কী? চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তিনি বলেন যে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিটি হয়তো বাতিল হয়ে যাবে। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি কার্যকর হওয়ার আগে পাল্টা শুল্ক আদালতে অবৈধ ঘোষণা হয়েছে। ফলে চুক্তিটির তাৎপর্য অনেকটাই কমে গেছে। তবে যুক্তরাষ্ট্র চাইলে দেশভিত্তিক বা পণ্যভিত্তিক অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন, যা বাংলাদেশকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। সো বাংলাদেশকে এখন ভিয়েতনাম, কম্বোডিয়া এসব দেশের মধ্যে চুপচাপ থেকে পর্যবেক্ষণ করতে হবে এবং কূটনৈতিক কলা কৌশলের মাধ্যমে তার বাংলাদেশের অবস্থান জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ তাদের এই চুক্তিতে রাজি কি না, বা সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে হবে বাংলাদেশের বাণিজ্যকে টিকিয়ে রাখতে বা শক্তিশালী করতে। আরেকটা আর্টিকেল রয়েছে যে খেলাপি ঋণ কমাতে আরও ছাড়। এখানে দেখি যে কি বলছে যে এখন থেকে এককালীন 1% টাকা জমা দিয়ে কিন্তু ঋণ পুনঃতফসিলীকরণের সুবিধা নেওয়া যাবে। এখন ঋণ পুনঃতফসিলীকরণ কি এই বিষয়টা আগে জেনে আসি। এই লোন রিশিডিউলিং বা ঋণ পুনঃতফসিলীকরণ হচ্ছে কি ব্যাংকের ঋণ পরিশোধের বিদ্যমান শর্তাবলীতে পরিবর্তন এনে গ্রাহককে কিস্তি পরিশোধের জন্য অতিরিক্ত সময় বা সুযোগ দেওয়া। যখন কোনো গ্রাহক ব্যবসায়িক মন্দা বা অনিবার্য কারণে সময় মতো ঋণের কিস্তি দিতে পারেন না, তখন খেলাপি হওয়া থেকে বাঁচতে প্রক্রিয়া ব্যবহার করা হয়। যে কিস্তি দিতে পারছে না বিভিন্ন কারণে, মন্দা বা অনিবার্য কারণে, তখন তারা কি করবেন, যে ঋণটা নবায়ন করে নেবেন বা পুনঃতফসিল করে নেবেন। এখন প্রধান বৈশিষ্ট্য কি? সময় বৃদ্ধি হতে পারে, ডাউন পেমেন্ট হতে পারে, সুদ মওকুফ। সময় বৃদ্ধির ক্ষেত্রে যে কিস্তিটা আমার টেনিউর ছিল ধরুন 5 বছর, সেটা আমি 10 বছর করে নিলাম। এটা আমার প্রতি মাসে কিস্তি পরিমাণটা কমে আসবে। পাশাপাশি ডাউন পেমেন্ট, যে পুনঃতফসিল সুবিধা পেতে হলে গ্রাহককে বকেয়া ঋণের একটি নির্দিষ্ট অংশ, যে সাধারণত 2.5% থেকে 5% পর্যন্ত নগদ জমা দিতে হতো। এখন সুদ মওকুফের ক্ষেত্রে বলা হচ্ছে অনেক ব্যাংক গ্রাহকের আবেদন ক্রমে দণ্ড সুদ বা নিয়মিত সুদের কিছু অংশ স্থগিত বা মওকুফ করতে পারেন।
এখন বাংলাদেশের বর্তমান নীতিমালা কি বলছে, যে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ঋণ পুনঃতফসিলের ক্ষমতা এখন সরাসরি ব্যাংকের হাতে ন্যস্ত করা হয়েছে। এর কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ড কি, গ্রাহক পুনঃতফসিলের পর কিস্তি শুরু করার আগে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বিরতি পেতে পারেন। এটাকে বলা হচ্ছে কি, গ্রেস পিরিয়ড। যে পুনঃতফসিলের পর কিস্তি শুরু করার আগে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বিরতি পেতে পারেন। বারবার সুযোগ কি, একটি ঋণ সর্বোচ্চ 3 থেকে 4 বার পুনঃতফসিল করা যায়, তবে প্রতিবার ডাউন পেমেন্টের পরিমাণ বাড়তে থাকে। যে 3 থেকে 4 বার পুনঃতফসিল করা যাবে, তবে প্রতিবার কি হবে, ডাউন পেমেন্টের পরিমাণ, কিস্তির পরিমাণ বা ইনস্টলমেন্টের পরিমাণ কি বাড়তে থাকবে। আর আইনি বাধার ক্ষেত্রে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা সাধারণত এই সুবিধা পান না। আমি যদি নিজেকে লোন ডিফল্টার হিসেবে নিজে যদি লোন ডিফল্ট হয়ে যায় বা লোন ডিফল্ট করি, তাহলে আর কিন্তু আমি সুযোগ সুবিধা পাবো না। সতর্কতা কি, ঋণ পুনঃতফসিল করলে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও দীর্ঘমেয়াদী সুদের বোঝা বেড়ে যেতে পারে। এছাড়া পুনঃতফসিলকৃত ঋণের তথ্য সিআইবি রিপোর্টে কিন্তু উল্লেখ থাকবে। সিআইবি রিপোর্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা, যা এই লোন আদান প্রদানের তথ্য সংরক্ষণ করে এবং পরবর্তীতে কোনো গ্রাহক যদি লোন গ্রহণ করতে চান, তো তার সিআইবি রিপোর্টটি তারা পর্যবেক্ষণ করে লোন অ্যাপ্রুভ করেন। এটা হচ্ছে সিআইবি রিপোর্ট। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা সরি, পরবর্তী আর্টিকেল যাওয়ার আগে এখানে একটা অংশ আছে যে খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতিটা কি, সেটা আমরা একটু দেখে আসি। যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল কি, 17,41,700 কোটি টাকা। 17,41,700 কোটি টাকা। এর মধ্যে 34.3% ঋণই কি, খেলাপি। 17,41,700 কোটি টাকার মধ্যে 34.3% ঋণই কিন্তু খেলাপি। খুব বড় একটা সংখ্যা। আচ্ছা, এই ঋণ খেলাপির পেছনে দেখেন মূল হোতা কারা। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লা গ্রুপ, হলমার্ক গ্রুপ, বেসিক ব্যাংক কেলেঙ্কারি। তো আমরা অনেকেই এই গ্রুপগুলোর নাম জানলেও তারা কি করেছে সেটা আমরা জানি না। আপনাদের জানার সুবিধার্থে আমি এই ব্যাংকগুলোর তথ্য সংগ্রহ করেছি, সেটা আমরা এখন দেখি। সবার প্রথমে যে বেসিক ব্যাংক কেলেঙ্কারি, এটা একটু দেখি। যে বাংলাদেশ ব্যাংকিং খাতের ইতিহাসে অন্যতম একটি বড় আর্থিক জালিয়াতি, যে 2009 থেকে 13 সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক নিয়ম বহির্ভূতভাবে 4,500 কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই ব্যাংক থেকে 4,500 কোটি টাকা আত্মসাৎ করা হয়। 2025-26 সালের বর্তমান প্রেক্ষাপটে দেখি কি অবস্থা। যে 2025 সালের ফেব্রুয়ারি আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং কানাডায় অর্থ পাচারের অভিযোগে একাধিক নতুন মামলা করেছে। ওকে, যে দুর্নীতি দমন কমিশন সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কিন্তু অভিযোগে এক নতুন মামলা দায়ের করেছেন। তো এটা হচ্ছে বেসিক ব্যাংক কেলেঙ্কারি। 2009 থেকে 2013 4,500 কোটি টাকা আত্মসাৎ করা হয় বেসিক ব্যাংক থেকে 2009 থেকে 2013 সালের মধ্যে। আচ্ছা, এস আলম গ্রুপ কি করেছে? এস আলম গ্রুপ সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় ব্যাংক দখল এবং অর্থ পাচারের অভিযোগে এই গ্রুপের বিরুদ্ধে তো এখানে বলা হচ্ছে যে নথিপত্র অনুযায়ী এই গ্রুপটি ইসলামী ব্যাংক সহ মোট 7টি ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই বেনামী ঋণের মাধ্যমে তারা 95,000 কোটি টাকা উত্তোলন করেছে। অনেক বড় একটা অ্যামাউন্ট এস আলম গ্রুপের উত্তোলন করা। যে বর্তমান অবস্থাকে বাংলাদেশ ব্যাংকিং গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। হাইকোর্ট এবং সিআইডি তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান চালাচ্ছে। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম বর্তমানে দেশের বাইরে পলাতক বলে ধারণা করা হচ্ছে। আচ্ছা, পরবর্তী দেখি যে বেক্সিমকো গ্রুপ কি করেছে। যে শেয়ার বাজার কারসাজি এবং রাষ্ট্রীয় ব্যাংক, বিশেষ করে জনতা থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। একক গ্রুপ হিসেবে তারা জনতা ব্যাংক থেকে আইন ভেঙে 25,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটা বেক্সিমকো গ্রুপ করেছে। ওকে, তো বর্তমান অবস্থা দেখি। আওয়ামী সরকার পতনের পর গ্রুপটির কর্ণধার এবং সাবেক
প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে গ্রুপটির কোম্পানিগুলো পরিচালনার জন্য আদালত নিযুক্ত রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে নাসা গ্রুপ। নাসা গ্রুপ আত্মসাৎ করেছে বিপুল পরিমাণ অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে। কোথায় থেকে? যে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এর বিরুদ্ধে কিন্তু ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয় 2024 অক্টোবরে। তার বিরুদ্ধে রিমান্ডে রেখে অর্থ পাচার ও দুর্নীতি মামলা তদন্ত করছে ডিবি এবং সিআইডি। আচ্ছা, এই হলমার্ক গ্রুপটা কি করেছে? হলমার্ক কেলেঙ্কারি 2012 সালে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ভুয়া এলসি এবং কাগজপত্রের মাধ্যমে 3,504 কোটি টাকা হাতিয়ে নেয়। ওকে, যেটাকে হলমার্ক কেলেঙ্কারি বলা হচ্ছে। কত সালের ঘটনা? 2012 সালের ঘটনা। প্রায় 3,500 কোটি টাকা, ইতিহাসের প্রথম বড় কোনো ব্যাংকিং কেলেঙ্কারি হিসেবে এটা পরিচিত। 2012 সালের ঘটনা। তো বর্তমান অবস্থা হচ্ছে ঢাকার একটি আদালত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। তার উভয় কি এখন সাজা ভোগ করছেন। এবং সর্বশেষ দিকে বিসমিল্লাহ গ্রুপ, যে 2013 সালে 5টি ব্যাংক থেকে ভুয়া কাগজপত্র ও ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে প্রায় 1,200 কোটি টাকা আত্মসাৎ করেছে গ্রুপটি, বিসমিল্লাহ গ্রুপ। তো এই গ্রুপের এমডি খাজা সোলেমান আনোয়ার এবং তার স্ত্রী নওরিন হাসিম দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের অনুপস্থিতিতে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে এবং অর্থ উদ্ধার সম্ভব হয়নি। আমি এই শর্ট নোটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এইগুলো অবশ্যই জেনে রাখা দরকার আমাদের। পরবর্তী আর্টিকেল আছে, এখানে একটা ইনফরমেশন রয়েছে যে বৈশ্বিক বাণিজ্য অর্থায়নে স্বীকৃতি, শীর্ষ ব্যাংকের স্বীকৃতি পেল কিন্তু এইচএসবিসি ব্যাংক। ওকে, দেশীয় 10টি ব্যাংকের মধ্যে 1 নম্বর রয়েছে এইচএসবিসি ব্যাংক, যেটা একটি বিদেশি ব্যাংক। এইচএসবিসি ব্যাংক সম্বন্ধে আমরা জানি, যেটি মূলত যুক্তরাজ্যের একটি বহুজাতিক ব্যাংক, মাল্টিন্যাশনাল ব্যাংক। এর প্রধান সদর দপ্তর কোথায়? ইংল্যান্ডের লন্ডনে। ওকে, যে এইচএসবিসি অর্থ কি যদি ফুল ফর্ম করি, এলাবোরেট করি, তাহলে হবে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। এটি 1865 সালে তৎকালীন ব্রিটিশ শাসিত হংকং এবং সাংহাইতে এটি প্রতিষ্ঠিত হয়। স্কটিশ নাগরিক থমাস সাদারল্যান্ড এটি প্রতিষ্ঠা করেন। ওকে, আচ্ছা, যে বাংলাদেশে কিন্তু এর কার্যক্রম শুরু হয় কত? 1996 সালে এইচএসবিসি ব্যাংকের কার্যক্রম শুরু হয়। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের কার্যক্রম শুরু হয় 1996 সালে। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে আচ্ছা, এরপর আমরা দেখবো এজেন্ট ব্যাংকিং এর আওতায় আমানত বেড়েছে কিন্তু 18%। ওকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এজেন্ট ব্যাংকিং সেবায় 2025 সাল শেষে ঋণ হিসেবের সংখ্যা দাঁড়িয়েছে কি 2,39,215টিতে, যা 2024 সালে ছিল 2,25,000। ওকে, এজেন্ট ব্যাংকিং এর আওতায় সবচেয়ে বেশি আমানত পেয়েছে কিন্তু ইসলামী ব্যাংক। একটু এজেন্ট ব্যাংক সম্বন্ধে আলোচনা করা যাক। এজেন্ট ব্যাংকিং হলো একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থা যেখানে কি ব্যাংকের নির্ধারিত খুচরা আউটলেট বা এজেন্টের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান করা হয়। সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এটি মূলত গ্রামীণ এবং ব্যাংকিং সেবা বহির্ভূত অঞ্চলের মানুষকে আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর আওতায় আনতে ব্যবহৃত হয়। ওকে, 2026 সালে সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে 30টি বাণিজ্যিক ব্যাংক এই এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করছে। সো এজেন্ট ব্যাংকিংটা কি? একটি বিকল্প অল্টারনেটিভ ব্যাংকিং সিস্টেম যেটা নির্ধারিত খুচরা আউটলেট বা এজেন্টের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ওকে, এজেন্ট ব্যাংকিং যে একটা জায়গায় একটা প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রামে বা গ্রামীণ পরিবেশে বা হাওড় অঞ্চলে যেখানে ব্যাংকের থাকা পসিবল হয়ে ওঠে না, সেখানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ওই ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হয়। আচ্ছা, এর প্রধান বৈশিষ্ট্য কি আমরা দেখে নিই, যে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো ব্যাংকের শাখার মতোই কাজ করে, তবে এখানে সরাসরি ব্যাংকারদের পরিবর্তে অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান
যেমন ফার্মেসি, পোস্ট অফিস বা সুপার মার্কেটে ব্যাংকের পক্ষে লেনদেন সম্পন্ন করে। এখন ট্রেডিশনাল ব্যাংকে যেরকম অফিসাররা থাকেন, এই এজেন্ট ব্যাংকে কিন্তু ওরকম অফিসাররা থাকে না, তাদের অনুমোদিত এজেন্ট বা ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান নিয়োগ করা থাকে। এখন এখানে কী কী হয়, যে নগদ লেনদেন হতে পারে, টাকা জমা এবং উত্তোলন, রেমিটেন্স হবে, বিদেশ থেকে যে আসা টাকা সরাসরি এজেন্টের মাধ্যমে গ্রহণ করা হয় যায়, ঋণ ও বিল পরিশোধ করা যায়, ক্ষুদ্র ঋণের কৃষি, বিদ্যুৎ বা পানির বিলও পরিশোধের সুবিধা থাকে। সরকারি সুবিধা বলতে কি, সামাজিক নিরাপত্তা, বেষ্টনী বা সরকারি আর্থিক সাহায্য এজেন্টের মাধ্যমে বিতরণ করা হয়। আচ্ছা, সুবিধা রয়েছে যে আর্থিক অন্তর্ভুক্তি, ফিনান্সিয়াল ইনক্লুশন, যে 2025 সালে নাগাদ এজেন্ট ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ কি 18% বৃদ্ধি পায়। ওকে, বৃদ্ধি পেয়ে যার সিংহভাগ কি 83% আসে গ্রামীণ এলাকা থেকে। তো এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্ডার ডেভেলপড এরিয়ার বা আনব্যাংকড পিপলকে ব্যাংকিং খাতে আমরা নিয়ে আসতে পারি। ওকে, যে ঋণ বিতরণ 2026 সালের শুরুতেই এই চ্যানেলের মাধ্যমে ঋণ বিতরণের পরিমাণ 350 বিলিয়ন টাকা বা 35,000 কোটি টাকা অতিক্রম করেছে। 35,000 কোটি টাকা কিন্তু এই এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন হয়। সাশ্রয়ী এবং সহজ, গ্রাহকের ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না বা লেনদেনের খরচও কিন্তু ব্যাংকের তুলনায় কি অনেক কম। তো সুবিধা না, অবশ্যই সুবিধা। এখন এজেন্ট ব্যাংকিং প্রদানকারী উল্লেখযোগ্য কিছু ব্যাংক রয়েছে: ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এখন এগুলোর মধ্যে হচ্ছে এজেন্ট ব্যাংকের পথিকৃৎ হচ্ছে ব্যাংক এশিয়া, যে 2014 সালে কিন্তু প্রথম এজেন্ট ব্যাংকিংয়ের প্রচলন করে। কে? ব্যাংক এশিয়া 2014 সালে। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের ডেইলি পেপার রিভিউ, প্রথম আলো। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আর এই নিউজ পেপারটি হুবহু এরকম পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই যোগ হতে পারেন, সংযুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।